লোডশেডিং এর মাত্রা তো বেড়েই চলছে। এই যে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট ভবিষ্যতে মনে হয় আরো ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। এই লোডশেডিং আরো ভয়াবহ মাত্রায় বাড়তে পারে এমন ইঙ্গিত বর্তমান বিএনপি সরকারের একাধিক এমপি মন্ত্রীদের বক্তব্যে পাওয়া যাচ্ছে। বর্তমান বিএনপি সরকারের একাধিক এমপি মন্ত্রীরা বলছেন যে এই গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সমাধান তারা নাকি আগামী 2 বছরেও করতে পারবেন না। কারণটা কি? এই এমপি মন্ত্রীরা টোটালি দায়টা চাপানোর চেষ্টা করছে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের উপরে, শেখ হাসিনার সরকারের উপরে। তারা বলছে শেখ হাসিনার সরকার বিগত 15-16 বছর ক্ষমতায় থেকে এটি করেছে, ওটি করেছে, এটি করেনি, ওটি করেনি, অমুককে এটা দিয়েছে, তমুককে ওটা দিয়েছে, যার কারণে নাকি এখন গ্যাস এবং বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। এই লোডশেডিং এর মাত্রা বেড়েই চলছে এই কারণে। তো বর্তমান এমপি মন্ত্রীদের চোখে পূর্ববর্তী সরকারের কি কি দায় আছে সেগুলো ধরা পড়ছে, বেশ ভালো কথা। কিন্তু এই লোডশেডিং বা এই বিদ্যুৎ সংকটের অন্যতম একটা কারণ যে এখনো বিদ্যুৎ সেক্টরে নিয়োজিত আছে, বিরাজমান আছে। বিদ্যুৎ সেক্টরে যে এখনো ভয়াবহ অন্যায়, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং লুটপাট হচ্ছে, যার কারণে এই বিদ্যুতের সংকট আরো বেড়ে চলছে। তো সেই কারণটা বর্তমান এমপি মন্ত্রীদের চোখে ধরা পড়ছে না কেন? দর্শক শ্রোতা, আজকে সেই কারণটি নিয়েই কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আমরা একটু তথ্য প্রমাণ দেখে নেই যে সামনের দিকে যে এই লোডশেডিং এর মাত্রা আরো ভয়াবহ রূপ ধারণ করছে, এই রিলেটেড এমপি মন্ত্রীরা বর্তমানে কি কি বক্তব্য দিচ্ছেন। অর্থমন্ত্রী হঠাৎ করেই বললেন আমাদের হাতে কোনো জাদু নেই, এই সমস্যা সমাধানে 2 বছরেরও বেশি সময় লাগবে। বর্তমান সরকারের আরেকজন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তিনি বললেন যে গ্যাস আমদানি করতে 2 বছর সময় লাগবে, এবং জোনায়েদ সাকি আরো বললেন যে এর টোটাল দায় শেখ হাসিনার সরকারের দুর্নীতি। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু সাহেব সে তো আগেই বলে দিয়েছেন যে এখন আর করার কিছু নেই, কোনো উপায় নেই, আমাদের শুধু দিন গুনতে হবে, মানে অন্ধকারে থাকতে হবে, লোডশেডিং এর মধ্যে থাকতে হবে, আর দিন গুনতে হবে যে কবে এর থেকে আমরা পরিত্রাণ পাই। তো এই ক্ষেত্রে যে আওয়ামী লীগের উপরে দায়গুলো চাপানো হচ্ছে, কে কি বলছে? জোনায়েদ সাকি তো বলেই দিল যে টোটালি শেখ হাসিনা সরকারের দুর্নীতির কারণে এই অবস্থা। আর সংসদের যে চিফ হুইপ মনি, নুরুল ইসলাম মনি, তিনি বললেন যে শেখ হাসিনার সরকার নাকি 98% গ্যাস ভারতকে দিয়ে দিয়েছিল, যার কারণে এই সমস্যা এখন দেখা দিয়েছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা তিনি তো মোটামুটি বলেই দিয়েছেন যে এই দায় নাকি চোখ বন্ধ করে শেখ হাসিনার সরকারের উপরে চালিয়ে দেয়া যায়। তো আমার প্রশ্ন হলো, শেখ হাসিনার সরকার 98% গ্যাস ভারতকে দিয়ে দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার সময় তো এমন লোডশেডিং বা এমন বিদ্যুৎ ও গ্যাসের সংকট আমরা দেখিনি। 100% নিরবিচ্ছিন্ন সংযোগ দিয়েছে কি দেয়নি সেটা আমি বলবো না, বাট একটা লেভেলে অন্তত বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই তো শেখ হাসিনার সরকার কন্টিনিউ রাখতে পেরেছিল, নিরবিচ্ছিন্ন সংযোগ রাখতে পেরেছিল। হ্যাঁ, গ্যাসের সংকট মাঝে মধ্যে দেখা দিত, বিদ্যুতের সংকট দেখা দিত, লোডশেডিংও দেখা দিত আওয়ামী লীগের সময়, অস্বীকার করা যাবে না। কিন্তু সেটা শেখ হাসিনা তার দূরদর্শিতার মধ্য দিয়ে, তার ক্যাপাবিলিটির মধ্য দিয়ে তিনি স্বল্প সময়ের মধ্যেই সমাধান করে ফেলতেন। তিনি বর্তমান বিএনপি সরকারের এমপি মন্ত্রীরা যেভাবে বলছেন 2 বছরও সমাধান করতে পারবেন না, তেমনটা আমরা শেখ হাসিনার সময়ে দেখিনি। তো শেখ হাসিনা 98% গ্যাস ভারতকে দিয়ে দিয়েছে, তারপরেও তিনি নিরবিচ্ছিন্ন একটা লেভেলের গ্যাস বিদ্যুতের সাপ্লাই দিতে পেরেছে। কিন্তু বর্তমান বিএনপি সরকারের কি হয়েছে? আপনারা তো কারো কাছে গ্যাস বিক্রিও করছেন না, কোনো দেশকে গ্যাস দিচ্ছেনও না, তাহলে আপনাদের সময়ে এসে গ্যাসের সংকট দেখা দিয়েছে কেন? তো অর্থমন্ত্রী যে বলছেন যে আপনাদের হাতে জাদু নেই, মনে তো হচ্ছে সবচেয়ে বড় জাদুটা আপনাদের হাতেই, না হলে গ্যাস গেল কোথায়? গ্যাসের সংকট কেন? এখন তো শেখ হাসিনা ক্ষমতায় নেই যে তিনি ওই 98% হারে এখনো ভারতকে দিয়ে যাচ্ছে।
এটা তো বলার কোনো সুযোগ নেই। তাহলে এখন গ্যাস যাচ্ছে কোথায়? প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে শেখ হাসিনার সময়ে একটা গ্যাস কূপও খনন করা হয়নি। তো আপনারা খনন করা শুরু করেন না কেন? 6 মাস ক্ষমতা হয়ে গেছে, এসে তো খাল বিল খনন করে ফেলছেন, তো গ্যাস কূপ তো খনন করা শুরু করতে পারলেন না। উদ্যোগও নিয়েছেন কিনা এখন পর্যন্ত তো জানি না। তো গ্যাস কূপ খনন করতে কত বছর লাগবে তার তো কোনো খবর নেই। আমদানি করে আনবেন সেটাও নাকি আপনাদের এমপি মন্ত্রীরা 2 বছরেও পারবে না বলে দিয়েছে। তাহলে খনন করেও উত্তোলন করতে পারছেন না, আমদানিও করতে পারবেন না, মানুষ কি অন্ধকারের মধ্যে থাকবে? দেশের কল কারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সবকিছু বন্ধ হয়ে যাবে। দেশের অর্থনীতি একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে। বর্তমান সরকারের কথাবার্তা দিয়ে তো তাই মনে হচ্ছে। যাই হোক, এই আলোচনা আমি বাড়াবো না, আমি চলে আসছি সেই পয়েন্টে যে এই বিদ্যুতের সংকট এবং এই লোডশেডিং যে বাড়ছে একের পর এক, এর অন্যতম একটা কারণ এখনো যে বিদ্যুৎ অফিসগুলোতে চালু রয়েছে, এখনো যে বিদ্যুৎ অফিসগুলোতে দেদারছে চলছে, সেটি কি? আমি এই বিষয়ে বিদ্যুৎ অফিসে যারা নিয়োজিত রয়েছেন, আমার পরিচিত যারা রয়েছে, যারা কোনো পলিটিক্যাল ইনভলভ না, রাজনীতি করে না, যাদের কাছ থেকে আমার মনে হয়েছে নিরপেক্ষ এবং সঠিক তথ্যটা পাবো, তাদের এমন 2-4 জনের কাছ থেকে আমি তথ্য নিয়েছি। সবার কাছ থেকেই যে বিষয়টা আমি জানতে পেরেছি সেটা হলো কন্ট্রাকচুয়াল নিয়োগ। এই বিদ্যুতের সাপ্লাই দিতে গিয়ে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, আমরা জানি, যেমন ডেসকো, নেসকো, ডিপিডিসি, এরপরে পল্লী, আরো বিভিন্ন ধরনের এমন প্রতিষ্ঠান রয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলোতে যে জনবল নিয়োগ দেয়া হয় তার অন্যতম একটা অংশ কন্ট্রাকচুয়াল নিয়োগ দেয়া হয়, এবং সেই কন্ট্রাকচুয়াল নিয়োগগুলো পায় স্থানীয় পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে সেই ব্যক্তিরা। স্থানীয় পলিটিক্যাল যাদের পাওয়ার রয়েছে তারাই কন্ট্রাকচুয়াল লোকগুলোকে বিদ্যুৎ অফিসে নিয়োগ দেয়। এর ফলে যেটি হয়, এই কন্ট্রাকচুয়াল নিয়োগ পাওয়া কর্মকর্তাদের, কর্মচারীদের চাকরি হারানোর ভয় থাকে না, কারণ তারা 3 বছর, 4 বছর, 2 বছরের একটা চুক্তি ভিত্তিক ঢুকেছে এবং পলিটিক্যাল পাওয়ার তাদের আছে, স্থানীয় পলিটিক্যাল পাওয়ার, লোকাল পলিটিক্যাল পাওয়ারটা তাদের হাতে। এবং এই কন্ট্রাক্ট বেইস চাকরিতে ঢুকতে গিয়ে তারা ওই পলিটিক্যাল, লোকাল পলিটিক্যাল নেতাদের তো লাখ লাখ টাকার লেনদেন হয়, এটা বোঝাই যায়। তো এই সব কিছু মিলিয়ে বিদ্যুৎ অফিসগুলোতে এই লোকালি যে কন্ট্রাকচুয়াল নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা, তারা সেখানকার সবচেয়ে বড় হর্তাকর্তা বনে যায়। তাদের উপরে ওখানে আর কথা বলার মতো কেউ থাকে না। তো তারা সেখানে বসে কি করে, এলাকা বেস লোকালি যত অবৈধ লাইন আছে, বেআইনি লাইন আছে, এই সবগুলো এই কন্ট্রাক্ট বেস নিয়োগ করা ব্যক্তিরা ওই পলিটিক্যাল, লোকাল পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে তারা নিয়ন্ত্রণ করে। প্রতিটি এলাকায়, শহর মহল্লায় গুলোয় দেখবেন যে গ্যারেজ রয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়ার জন্য গ্যারেজ রয়েছে। এর অসংখ্য গ্যারেজে যতটুকু শুনলাম আমি, সত্য মিথ্যা যদি আপনারা কেউ জানেন তাহলে আপনারা বলতে পারবেন, কমেন্টে জানাবেন অবশ্যই যদি আমার তথ্যের মধ্যে কোনো ভুল থাকে। অসংখ্য গ্যারেজের ইলেকট্রিসিটি লাইন রাত গভীরে ডিরেক্ট বিদ্যুৎ লাইন থেকে নেওয়া হয় অবৈধভাবে, এবং এগুলো মেকআপ করে কারা? ওই কন্ট্রাকচুয়াল নিয়োগ যারা পেয়েছে তারা এই গ্যারেজগুলো থেকে ঠিকই টাকা নেয়, কিন্তু সেগুলো খাতায় উঠে না। আবার অধিকাংশ এলাকা মহল্লার এই গ্যারেজগুলোর মালিক ওখানকার পলিটিক্যাল পাওয়ারের মধ্যেই কেউ না কেউ ইনভলভ আছে এই মালিকানায়, এবং কন্ট্রাক্ট বেস যারা ওই লোকালি নিয়োগ নিয়েছে তারাও অধিকাংশ ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন দ্বারাই এই গ্যারেজগুলো পরিচালনা করে। তো এখানে কোটি কোটি টাকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি হচ্ছে। আবার বিভিন্ন এলাকায় মহল্লায় বিভিন্ন কল কারখানা, ইন্ডাস্ট্রি চলে এই যে আবাসিক লাইন দিয়ে। প্রতিষ্ঠানের জন্য তো, ইন্ডাস্ট্রির জন্য তো আলাদা বাণিজ্যিক মিটার থাকার কথা, বাণিজ্যিক লাইন থাকার কথা, সেটার বিলের হিসাব আলাদা হওয়ার কথা, কিন্তু সেগুলো এই আবাসিক মিটার দিয়ে চালানো হয়।
আর এটাও মনিটরিং করে কারা? এই কন্ট্রাকচুয়াল বেস যারা নিয়োগ পেয়েছে তারা ওই প্রতিষ্ঠানগুলোর সাথে টাকা পয়সার বিনিময়ে রফা দফা করে নেয়। ক্ষতিটা কার হচ্ছে? ইলেকট্রিসিটি যে প্রতিষ্ঠান বা আমাদের যে দেশের ইলেকট্রিসিটি খাত, সেখানে ক্ষতি হচ্ছে। তো এই প্রভাবগুলো এসে কোথায় কোথায় পড়ে দেখুন। এই যে আমরা বিভিন্ন সময় বলি না যে মিটারে ভুতুরে বিল আসে কোথা থেকে? এই ভুতুরে বিল জাদুর মাধ্যমে আসে না, আসমান থেকেও আসে না। এই যে অন্যায় এবং অবৈধ বেআইনি লাইনগুলো দিচ্ছে কন্ট্রাকচুয়াল নিয়োগ বেস এই কর্মকর্তারা পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে, পলিটিক্যাল পাওয়ারের ছত্রছায়ায়, তো মাস শেষে হিসাবটা দেখাবে কিভাবে? তাই যারা আমরা সাধারণ গ্রাহক আছি, সেই সাধারণ গ্রাহকের মিটারের উপরে তারা এই ভুতুরে বিল উঠিয়ে দেয়। কারণ একটা ব্যালেন্স দেখাতে হবে না মাস শেষে। এরপরে প্রিপেড মিটারগুলোতে বা অন্যান্য মিটারেও এই যে এর পূর্বে একাধিকবার আলোচনা করেছি যে ডিমান্ড চার্জ নেওয়া হয়, মিটার ভাড়া নেওয়া হয়, ভ্যাট নেওয়া হয়। এগুলোও নেওয়া হয় এই কারণে যে তাদের অন্যায় অনিয়ম, তারা যে বেআইনিভাবে লাইনগুলো দিচ্ছে, তারা যে সেখানে অন্যায় অনিয়ম করে সিন্ডিকেট গড়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু মাস শেষে একটা ব্যালেন্স তো দেখাতে হবে অফিসকে। সেই কারণে সাধারণ গ্রাহকদের মিটারের উপরে এই চার্জ সেই চার্জ এগুলো ধার্য করে দেওয়া হয়। তো এই যে কন্ট্রাক্ট বেস নিয়োগকে কেন্দ্র করে এই অন্যায় অনিয়মগুলো এখনো বিদ্যুৎ অফিসগুলোতে চলছে, এগুলো কি এমপি মন্ত্রীদের নজরে নেই? তারা কি এগুলো জানে না? এগুলোকে থামাচ্ছেন না কেন? এগুলো থামালে এই যে বিদ্যুৎ সংকটের কথা বলছি, সেখান থেকে কিছুটা হলেও তো পরিত্রাণ পাওয়া সম্ভব। বা এখানে যে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি, অন্যায় অনিয়ম, লুটপাট হচ্ছে, সেই টাকাটা যদি বিদ্যুৎ সেক্টরে ফিরে আসে, সরকারের খাতে ফিরে আসে, তাহলে সেই টাকাটা দিয়ে তো সরকার বিদ্যুৎ সেক্টরকে ডেভেলপ করার কাজে লাগাতে পারে। কিন্তু এই সেক্টরে কথা বলার কেউ নেই, এই সেক্টরে এই পয়েন্টগুলো নিয়ে কেউ মুখও খুলছে না, মনে হচ্ছে কেউ কিচ্ছু জানে না। তো আমি জানি না আজকে যে আমি বললাম, এ কারণে আবার এই কন্ট্রাকচুয়াল বেস নিয়োগকর্তারা যারা রয়েছে তারা আবার আমার উপরে কতটা ক্ষিপ্ত হয়। আমি জেনেছি অভ্যন্তরীণ তথ্য, তাই বললাম। তো এবার ডিরেক্ট কনক্লুশনে চলে আসি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেখলাম বলেছে যে আগামী সংসদ অধিবেশনেই নাকি নেক্সট 10 বছরের জন্য বিদ্যুৎ নিয়ে প্ল্যান পরিকল্পনা করবে। বেশ ভালো কথা। তো 10 বছর তো অনেক পরের বিষয়। আপনার প্রধানমন্ত্রীকে বলছি, আপনার এমপি মন্ত্রীরা যেভাবে বলছেন যে আগামী 2 বছরে নাকি কোনো সমাধানই করতে পারবে না, আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলে দিয়েছে দিনক্ষণ গণনা করা ছাড়া আমাদের আর কিছু নাই, করার নাই। তার মানে আগামী 2 বছর আমরা এভাবে অন্ধকারের মধ্যে শুধু দিনক্ষণ গণনা করতে থাকবো। তো সেই 2 বছরের কি সমাধান হবে সেইটা প্রধানমন্ত্রী আগে সমাধান করেন। 10 বছরে কি দিবেন না দিবেন সেটার জন্য আরো যথেষ্ট সময় পাবেন সামনের দিকে, তখন ঠান্ডা মাথায় ধীরে সুস্থে এগুলো কইরেন। 2 বছর কিভাবে এটাকে সমাধান করবেন বা কত দ্রুত এটা সমাধান করা যায় সেটা নিয়ে ভাবা জরুরি বলে আমার মনে হয়। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাই।